বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ করে তৃতীয় পর্বতে আমরা শিখব মেরুদণ্ডী প্রাণীদের যে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদের সম্পর্কে জানব। তো 7টি শ্রেণীগুলি আমরা একটা একটা করে দেখব। শ্রেণী 1 নাম্বার হলো সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য জানব। পর্বগুলিতে মূলটি তোমাদেরকে জানতে হবে তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ। বৈশিষ্ট্য এবং উদাহরণ জানলে বাকিগুলি তোমাদের সমস্যা হবে না। উদাহরণ দেখে বৈশিষ্ট্যগুলি অনেক সময় আইডেন্টিফাই করতে পারবে। যেমন পেট্রোমাইজন দেখে, যেমন লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার চোয়ালবিহীন। তাহলে শিখলাম লম্বাটে দেহ, মুখছিদ্র কীরকম থাকবে? গোলাকার চোয়ালবিহীন, মুখছিদ্র গোলাকার চোয়ালবিহীন। তাই আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, তাদের কী নাই? আইস নাই। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। বাস হয়ে গেল এই কয়টা বৈশিষ্ট্য। তারপরে আসবে শ্রেণী কন্ড্রিকথিস বৈশিষ্ট্য কি? সবগুলো বৈশিষ্ট্য শিখতে হবে। এদের পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে কি? হাঙর, করাত, হাতুড়ি মাছ। তাই সবগুলোই সামুদ্রিক। নাম শুনে আমরা বুঝতে পারি যে এগুলো সবগুলোই সামুদ্রিক। তাই এই পর্বের প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিময়। তাহলে প্রথম হলো সমুদ্রে বাস করে কঙ্কাল তরুণাস্থিময়। মুখ ও ছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত। মুখছিদ্র সামনের দিকে। দেহ প্লেকোয়েট আইস দ্বারা আবৃত। দেহ আইস আছে। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তাহলে ফুলকা ছিদ্র থাকে 5 থেকে 7 জোড়া এবং প্লেকোয়েট আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে এত ছিদ্র থাকে। কানকো থাকে না। কি থাকে না? কানকো। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির এবং হেটেরোসার্কাল। অর্থাৎ ভিন্ন আকৃতির মানেই হেটেরোসার্কাল। সুতরাং আমরা এটা থেকে কন্টেক্সট থেকে এই আন্ডারলাইনকৃত অংশগুলি আমরা খুব ভালোভাবে স্মরণ রাখবো। তারপরে আসি 3 নম্বরে অস্টিকথিস। কি? অস্টিকথিসের উদাহরণটা প্রথম দেখি আমি। ইলিশ মাছ, সি হর্স। ইলিশ মাছ দেখি এর থেকে আমরা অনেক কিছু উদাহরণ থেকে বৈশিষ্ট্য বের করতে পারবো। অধিকাংশ প্রাণী স্বাদুপানির মাছ। মুখছিদ্র দেহের সম্মুখভাবে থাকে। দেহ সাইক্লয়েড, এটা কমন। গ্যানোয়েড বা টিনোয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এই যে কানকোর নিচে ফুলকাগুলো আমরা বাস্তবেও দেখেছি ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকা দিয়েই সে শ্বাসকার্য চালায়। লেজের দুটি অংশ একই রকম, হোমোসার্কাল। এই অংশ দুটোই একই রকম, হোমোসার্কাল। তাহলে অস্টিকথিসের প্রধান উদাহরণ হলো ইলিশ মাছ, যেটা আমাদের পরিচিত। তার বৈশিষ্ট্যগুলো এগুলি আমরা ভালোভাবে শিখে নেব। তারপর আসি 4 নাম্বার আমাদের কি বলা হয়েছে? 4 নাম্বার হলো অ্যামফিবিয়া মানে হলো উভচর প্রাণী। তো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা পৃথিবীর মতো অবস্থানে সাধারণত পানিতে থাকে, মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। তো এটা একটা পরিচিত একটা উদাহরণ আমাদের, সেটা হলো কুনু ব্যাঙ বা সোনা ব্যাঙ। এই কুনু ব্যাঙ বা সোনা ব্যাঙ দেখেই তাদের বৈশিষ্ট্য আমরা বের করতে পারি। দেহ আইসবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলি আমরা মাধ্যমে উভচর প্রাণী যেহেতু আমাদের পরিচিত প্রাণী, সুতরাং এগুলো মনে রাখা খুবই সহজ হয়। তারপরে আসবে আমাদের সরীসৃপ। এটাও আমাদের পরিচিত প্রাণী। সরীসৃপ বা রেপ্টিলিয়া। সাধারণ বৈশিষ্ট্য কি? এরা বুকে চলে। এই যেমন টিকটিকি, উদাহরণ হিসাবে টিকটিকি, কুমির, এরা সব কীভাবে চলে? বুকে ভর দিয়ে চলে। উদাহরণ হিসাবে ত্বক শুষ্ক আইসযুক্ত। উদাহরণ 4 পায়েই 5টি করে নখযুক্ত আঙুল থাকে। 1, 2, 3, 4, 5 নখযুক্ত আঙুল থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে
আমরা সেটা বুঝবো এটা সরীসৃপের। তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এইটা, বুকে ভর দিয়ে চলা, এটা হলো মূল বৈশিষ্ট্য। তারপরে এবিস নাম শুনে বোঝা যায়, এবিস মানে পাখি। এবিস মানে পাখি। এখন পাখির বৈশিষ্ট্য আমরা জানবো। পাখির বৈশিষ্ট্য কি? দেহ পালকে আবৃত থাকে, কমন অংশ, দুটি ডানা, দুটি পা, একটি চঞ্চু থাকে, দুইটা ডানা, দুটা পা, একটি চঞ্চু বা ঠোঁট থাকে, ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে, উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা ও ফাঁপা। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। এই বৈশিষ্ট্যগুলি আমরা সহজেই মনে রাখতে পারবো, আশা করি ভালো করে শিখবে। তারপরে আসবে আমাদের স্তন্যপায়ী প্রাণী। 7 নাম্বার হলো স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী হিসেবে প্রথমেই মানুষ, 1 নাম্বারই মানুষের উদাহরণ আসে। স্তন্যপায়ী বললেই মানুষের কথা আসে আগে, মানুষ, ওট, বাঘ, এই ধরনের প্রাণীগুলি। তো এদের দেহ কীরকম থাকে? প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা থাকে দেহ লোম দ্বারা আবৃত, কমন। স্তন্যপায়ীরা সন্তান প্রসব করে, কমন জিনিস। ব্যতিক্রম আছে শুধু প্লাটিপাস, এটা স্তন্যপ্রায়ী না, সন্তান প্রসব করে না, কিন্তু কি এটা স্তন্যপায়ী। সন্তান, উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, সবই কমন জিনিস, দেখলে বুঝতে পারো। এটা শুধু ব্যতিক্রম ছিল। শিশুরা মাতৃদুগ্ধ পান করে, কমন কথা। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী কোনটি বা কোনগুলি? এগুলি বিভিন্নভাবে আসতে পারে। ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, তাহলে এটার থেকে আমরা 7টি কটারোটারা পর্বের যে পর্বকে যে 7টা পর্বে ভাগ করা হয়েছে সেগুলো আমরা শিখলাম। এগুলির বৈশিষ্ট্য, কটাটাকে প্রথম আমরা ভাগ করেছিলাম কীভাবে? কটা পর্বকে 3টি উপপর্বে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এই 3টা ছিল। তারপরে আবার ভার্টিব্রাটাকে আমরা এই 7টি অংশে ভাগ করা হয়েছে। এই 7টি অংশের বৈশিষ্ট্য, উদাহরণ, বাসস্থান সম্পর্কে আমরা জানলাম। তো আমরা শ্রেণীবিন্যাস, অনেকগুলি পর্ব, তাদের বৈশিষ্ট্য, তাদের বাসস্থান, সব কিছুই জানলাম, কিন্তু এত কিছু জানার আমাদের প্রয়োজনীয়তাটা কী? শ্রেণীবিন্যাস যে জানলাম, এটার প্রয়োজনীয়তাটা কী? আমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত শ্রেণীবিন্যাস পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভব। কী কাজ সম্ভব? প্রাণীকে শনাক্ত করা। প্রাণীকে শনাক্ত করতে হলে আমাদের শ্রেণীবিন্যাস লাগবে। প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে বা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। যেমন এই যে দেখো, এই ধাপগুলি কি? প্রথম হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, গোত্র, জেনাস, স্পেসিস। এই পর্বগুলিকে উপপর্ব বা সাবফাইলামে ভাগ করা হয়। তো এইগুলা দিয়ে আমরা শ্রেণীবিন্যাসের করি এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা প্রাণীগুলি সম্বন্ধে সম্যক ধারণা তাদের নিতে পারি, এবং প্রাণী সম্বন্ধে কোনো প্রাণীকে শনাক্ত করতে গেলে এই বৈশিষ্ট্যগুলি আমাদের প্রয়োজন। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো লাইনটা পরি ভালো হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে বিভিন্ন পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীগুলির মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে 1টি পর্বে, বহুকোষী প্রাণীকে 9টি পর্বে ভাগ করা হয়। তাহলে এটা হলো আমরা জানলাম যে শ্রেণীবিন্যাসের করলে আমাদের কি উপকার হয় বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে কী জানতে পারি। তো
তো সেমিনার চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি এই জিনিসগুলো শিখেছি। তো এগুলি তোমরা ভালোভাবে দেখবে, এই পাঠগুলি, যেখানে কিছু এই অধ্যায় থেকে যা শিখলাম একটা অংশ দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে, এটা দেখেও এটা থেকে ছোট্ট কিছু ধারণা এটা থেকে নিতে পারবে। আর বিস্তারিত আলোচনার জন্য তো আমরা সে ভালোভাবে দেখেছি। তো এই পর্যন্তই তোমরা আন্ডারলাইন সহ অংশগুলি ভালো করে দেখবে এবং মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।